দেখছেন এটি নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে আজকে 156 উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। একটু যদি উপজেলা নির্বাচন প্রসঙ্গে বলি আপনাদের, দেশে ষষ্ঠবারের মতো উপজেলা নির্বাচনে এবার 4 ধাপে উপজেলা নির্বাচন করবে নির্বাচন কমিশন। 8 মে অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপে নির্বাচন এবং সেখানে 36.1% ভোট পড়ে। আগের উপজেলা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে এবার কিন্তু বেশ ভোটার উপস্থিতি কম দেখা গেছে, কিন্তু আজকে সকাল থেকে যে ভোটের পরিস্থিতি আমরা দেখছি কিছুটা কিন্তু ভোটার উপস্থিতি বাড়ছে বা নারী ভোটারদের উপস্থিতিও আমরা দেখে পাচ্ছি যে চোখে পড়ার মতো। আরও একটু যদি বলতে চাই যে এই ধাপে 24টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। এবার মোট প্রার্থী সংখ্যা 1824। এদের মধ্যে চেয়ারম্যান 603 জন, ভাইস চেয়ারম্যান 693 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 528 জন। এই নির্বাচনে ভোটার রয়েছেন 3,52,00,000। এদের মধ্যে 1,79,05,000 পুরুষ এবং 1,72,99,000 নারী ভোটার। ভোট কেন্দ্রের সংখ্যা 13,016টি। নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু 16 উপজেলায় বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের বাড়তি সদস্য মোতায়েন করা আছে। মোটামুটি এই ছিল আজকের দিনের প্রধানতম খবর। আমি আমাদের হ্যাপেনিং পয়েন্ট শুরুর ফাঁকে একটু আপনাদেরকে জানিয়ে দিলাম। এ নিয়েই আজকে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আশিস সৈকত, প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। একদম শুরুতে একটা পরিসংখ্যান আমাদের দর্শকদেরকে আমি জানিয়ে দিচ্ছিলাম। যদি বলি যে একটা স্থানীয় সরকার নির্বাচন যেখানে তৃণমূল পর্যায়ে আসলে প্রতিনিধি নির্বাচন করা হয় যাতে জনগণের অধিকারটা নিশ্চিত হয়, জনপ্রতিনিধিরা তৃণমূল পর্যায়ের যে যারা আছেন বা মানুষ আছেন তাদের অধিকার কতটা নিশ্চিত করছেন, কাজটা কি তাদের? না, ধন্যবাদ আপনাকে। দেখেন, আসলে উপজেলা পরিষদটা কিন্তু আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তারপরে কিন্তু ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো ছিল, উপজেলা পরিষদ কিন্তু ছিল না। উপজেলা পরিষদ কিন্তু শুরু হয় এরশাদ সাহেবের সময় 1982 সালে। তিনি উপজেলা পরিষদ আইন প্রবর্তন করেন এবং প্রথম উপজেলা নির্বাচন 1982 সালে, সেটা জাতীয় পার্টির নেতৃত্বাধীন এরশাদ সরকারের আমলে। এবং এরপরে দেখেন যে এরপরে যখন 90-তে এরশাদ সরকারের পতন হলো, 91-এ বিএনপি সরকার ক্ষমতায় এসে কিন্তু উপজেলা পরিষদ আইন বাতিল করে দিয়েছেন। তো ফলে কিন্তু এরপরে কিন্তু 7-8 বছর আর উপজেলা নির্বাচন হয়নি। এরপরে আবার আওয়ামী লীগ সরকার 96-এ ক্ষমতায় এসে আবার তারা এই আইনটাকে নতুন করে পাশ করে আবার উপজেলা ব্যবস্থাটাকে পুনঃপ্রবর্তন করেছেন। এবং এরপরে যে কয়টা ধাপ আপনি দেখেন, এই ষষ্ঠ ধাপের আগের যে ধাপগুলো, সবগুলো ধাপে কিন্তু আমরা দেখেছি মোটামুটি ভোটার উপস্থিতি ভালো ছিল। এইবারই আমরা দেখছি যে উপজেলা নিয়ে ভোটারদের একটু আগ্রহ কম। তো সেটার যদি বলেন যে সেটার মোটা দাগে যেটা একটা বড় কারণ আমার মনে হয় যে প্রতিদ্বন্দ্বিতা নাই নির্বাচনে। সেটাতে একটা প্রথমত হলো যে একটা বড় রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়নি, অনুপস্থিত, সেটা একটা কারণ। এরপরেও কিন্তু আওয়ামী লীগ থেকে একদমই চেষ্টা করা হয়েছিল যে দলীয় প্রতীক না দিয়ে নির্বাচনটাকে একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যায় কিনা, মানে ভোটার উপস্থিতি বাড়ানো যায় কিনা। এর আগেও আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু আগে রাজনৈতিক দলগুলো দলীয় প্রতীক দিত না, কিন্তু এটা 2014 সালের পর থেকে এই রেওয়াজটা শুরু হয়েছে। এই আইন সংশোধন করে করা হয়েছে। এখন ইউনিয়ন পরিষদে, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলায় সব দলীয় প্রতীক দল চাইলে দিতে পারে। কিন্তু এবার প্রথম আমরা দেখেছি যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে দলীয় প্রতীক তারা দিচ্ছেন না। ফলে ধারণা করা হয়েছিল বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ হয়তো আশা করেছিলেন যে তাহলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আওয়ামী লীগের যদি 2-3 প্রার্থী দাঁড়ায় তাহলে ভোটার উপস্থিতি বাড়বে। কিন্তু কার্যত কিন্তু সেরকমটি হচ্ছে না। কারণ ওই যে আলোচনাটা বেশ কিছুদিন ধরেই খুব জনপ্রিয় যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন, মানে দলীয় প্রতীক না দিলেও আসলে তো তার প্রতীক তার ভাই এমপি, যিনি, এটাও কিন্তু একটা প্রতীক যে এমপির ভাই দাঁড়িয়েছে বা মন্ত্রীর ভাই দাঁড়িয়েছে বা মন্ত্রীর শ্যালক দাঁড়িয়েছে। ফলে দলীয় প্রতীক দল থেকে না দিলেও কিন্তু অঘোষিত প্রতীক তারা পেয়ে গেছেন। আত্মীয় স্বজন, ঘনিষ্ঠতা, মানে আজকে যে নির্বাচনটা হচ্ছে সেখানেও কিন্তু আমি দেখলাম যে 14 জন একেবারে সরাসরি মন্ত্রী, এমপির ভাই, শ্যালক, পুত্র, এরকম। ফলে কিন্তু আর প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হচ্ছে না, যদিও মার্কা নৌকা নেই, কিন্তু মানুষ কিন্তু ধরে নিয়েছে যে তিনি আসলে আওয়ামী লীগের মূল প্রার্থী। ফলে যে ভোটারদের আগ্রহ, যে আওয়ামী লীগের যারা ভোট দিতে যাবে তারাও কেন যাচ্ছে না, কারণ হলো তারাও বুঝে গেছে যে তিনিই জিতবেন, আওয়ামী লীগের ওই প্রার্থী জিতবে, তা আমার আর কষ্ট করে গিয়ে লাভ কি। প্রতিদ্বন্দ্বিতাহীন হলে যা হয় আসলে তাই হচ্ছে। আপনি দেখেন যে গত যে নির্বাচনটা হলো, প্রথম ধাপ আপনি বলছিলেন শুরুত উপজেলা নির্বাচনে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 38% ভোট কাস্ট হয়েছিল, 36.01% ভোট কাস্ট হয়েছিল, দুঃখিত।
কিন্তু আজকে যে হিসাব আমি দেখছি এখন পর্যন্ত, তাতে আধা বেলার যে হিসাব, তাতে 17% ভোট কাস্ট হয়েছে। আচ্ছা, তো 17% যদি আপনি দিন শেষে দেখেন, 17 দুগুণে 34, মানে আর 4 ঘন্টা আছে ভোটের। তো 17 দুগুণে 34%, মানে 36 কোনোভাবে পার হচ্ছে না, এটা কিন্তু মোটামুটি বলে দেওয়া যাচ্ছে এখনই যে 36 একদমই পার তাই। হচ্ছে না। আপনি প্রতীক নিয়ে কথা বলছিলেন কিছুক্ষণ আগে। দেখা যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ থেকে কোনো রকম প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। চেয়ারম্যান পদে ভোট করার সুযোগ থাকলেও স্থানীয় এই নির্বাচনে কিন্তু দলীয় প্রতীক বা মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেক্ষেত্রে কি নেতৃত্ব কিরকম ভাবে তৈরি হচ্ছে, আপনার কি মনে হয়? না দেখেন, দলীয় প্রতীক লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলো কিন্তু ক্যারেক্টারই আগে ছিল। আপনি নিশ্চয়ই আপনার গ্রামের যে বাড়ি, সেখানে নিশ্চয়ই আপনার মনে আছে যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতো সমাজের একজন সম্মানিত লোক। তিনি হয়তো স্কুলের হেডমাস্টার ছিলেন, বা তিনি একজন একেবারে মুরব্বী গুছের একজন মানুষ, যাকে সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ, তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতেন। আমরাও ছোটবেলা থেকে ওইরকমটাই দেখেছি। তো ফলে ওই যে এলাকার যে বিচার আচার, অনেক অনাচার, অনেক মারামারির বিচার কিন্তু তারা গ্রামে বসেই করে দিতেন। উপজেলায় কিন্তু বিচার সালিশের মাধ্যমে বিচার তারা সালিশের আসলে মাধ্যমে শেষ কাজটা করে করতেন। দিতেন। তাদের এই কোর্ট আদালত পর্যন্ত তাদের যেতে হতো না। কিন্তু এখন কি হয়েছে দেখেন, এখন যেহেতু এটা দলীয় নির্বাচন হয়ে গেছে, হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হচ্ছেন, অথবা উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী হচ্ছেন, মানে দলীয় লোকজন এটার মধ্যে এসে যাচ্ছেন। এবং যখন তারা নৌকা বা ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে যাচ্ছেন, তখন কিন্তু সমাজের ওই শ্রেণীটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে, যারা সর্বজন শ্রদ্ধেয় ওই শ্রেণীর মানুষরা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। ফলে এখন কিন্তু আসলে লোকাল গভর্নমেন্টে ভাবার সময় এসেছে যে দলীয় প্রতীক দেয়াটা ভালো না না দেওয়াটা ভালো। এবং এবার কিন্তু আমরা দেখছি যে দলীয় প্রতীক দেওয়া হলো না। সেটা হয়তো একটা কারণ, যেটা সবাই বলছে, যে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য, যেহেতু বড় একটা রাজনৈতিক দল আসেনি। সেই পাশাপাশি কিন্তু ওই আলোচনাটাও আছে যে তাতে করে কি একটা সমাজের একটা বড় অংশের মানুষ, যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না, তারা বাদ পড়ে যাচ্ছে কিনা এই লোকাল গভর্নমেন্ট থেকে। কারণ লোকাল গভর্নমেন্ট তো একেবারেই স্থানীয় সমস্যা নিয়ে কাজ করার বিষয়, এটা তো ন্যাশনাল গভর্নমেন্ট না। তো ফলে যদি স্থানীয় সমস্যাটা না বুঝেন উনি যদি মন্ত্রীর ভাই হন বা এমপির ভাই হন, উনি তো আসলে থাকেন ঢাকায় বা বড় শহরগুলোতে, উনি তো ওই মাঠের আওয়াজটা, খবরটা উনি পান না, মাঠের সমস্যাটা উনি জানেন না। ফলে কিন্তু লোকাল গভর্নমেন্ট, যে স্থানীয় সরকার যে আকাঙ্ক্ষা নিয়ে আসলে করা হয়েছিল, স্থানীয় মানুষের একেবারে তৃণমূল মানুষ পর্যন্ত তার সমস্যা সমাধানের জন্য, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু আসলে বাস্তবায়ন করা কঠিন। এই পর্যায়ে এসে যদি আমি জানতে চাই, যে জনপ্রতিনিধিরা আসলে নির্বাচিত হয়ে আসছেন, তাদের জবাবদিহিতার জায়গাটা আসলে কোথায়? না, জবাবদিহিতা তো মানুষের ভোটে যিনি নির্বাচিত হবেন, তার জবাবদিহিতা কিন্তু মানুষের কাছে প্রথম। কারণ তিনি আবার চিন্তা করেন যে 5 বছর পর কিন্তু ওই মানুষের কাছে, ওই ভোটারের কাছে তার ভোট চাইতে যেতে হবে। ফলে তার কিন্তু চিন্তাটা থাকবে যে যদি উনি ভোটে পাশ করেন, তাহলে চিন্তা থাকবে কিন্তু সেই ভোটারদের প্রতি যারা তাকে ভোট দিয়েছে। কারণ তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই তো তারা মনে করেছে যে এই লোকটিকে দিয়ে আমার আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু যদি তিনি আকাঙ্ক্ষাটা পূরণ করতে না পারেন, তাহলে কিন্তু 5 বছর পরে তিনি আবার যে ভোটের পরীক্ষা তাকে দিতে হবে, সেই পরীক্ষায় কিন্তু ওই মানুষগুলো তাকে প্রত্যাখ্যান করতে পারে। সেই জবাবদিহিতা কি আসলে হচ্ছে কিনা? কারণ আমরা এখন যতটা দেখছি, আসলে মন্ত্রী এমপি পর্যায়ে তারা কিন্তু জনসম্পৃক্ততা বেশি, এবং সেই সাথে আমরা যদি একটু বলি যে জবাবদিহিতার জায়গাও কোথায়, এবং সেই সাথে তৃণমূলে যারা আছেন, যারা কাজ করেন আসলে, এবং যারা আসলে সেখানকার মানুষেরাও আছেন, তারাও চান তাদের সমস্যাগুলো একটু বাইরে আসুক বা সংসদে আসুক। সেখানে কিন্তু মন্ত্রী এমপিরাও আছেন, এবং তারাও দেখা যাচ্ছে তৃণমূল পর্যায়ে এসে জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কাজ করছেন। কিন্তু এখন যারা তৃণমূল পর্যায়ে থেকে আসলে প্রতিনিধি নির্বাচন হচ্ছেন, তারা জবাবদিহিতা কার কাছে করবেন? সেটা কি জনসাধারণের কাছে, নাকি মন্ত্রী এমপি যারা আসছেন তাদের কাছে? না, অবশ্যই মন্ত্রী এমপিদের কাছে না, অবশ্যই জনপ্রতিনিধি জবাবদিহিতা করবেন জনগণের কাছে, তার ভোটারদের কাছে। কিন্তু আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমরা এখন অনেক বেশি এমপি মন্ত্রী কেন্দ্রিক হয়ে গেছি, সমাজটা অনেক। আমার কথার মূল উদ্দেশ্য ছিল তারা ক্ষমতাটা আসলে দেখাতে পারছেন কিনা, তাদের যে ক্ষমতাটা আছে লোকাল গভর্নমেন্টের। হ্যাঁ, যদি তারা চান এবং যদি তারা মিন করেন, তাহলে তারা পারেন। আচ্ছা, আর যদি তারা না চান, তারা যদি লেজুর ভিত্তিক করতে চান এমপি বা মন্ত্রীর, তাহলে তার এটাই হবে না। এবং আমাদের এখন দুর্ভাগ্য কি জানেন, একজন এমপি যখন এমপি হয়ে গেছেন, তিনি মনে করেন তিনি ওই এলাকার রাজা। উপজেলা চেয়ারম্যান তার লোক হবে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার লোক হবে, পৌরসভা চেয়ারম্যান তার লোক হবে। মানে এক ধরনের রাজতন্ত্র, উনি নিজেকে ঘিরে, তার এলাকা ঘিরে একটা রাজতন্ত্র তৈরি করার চেষ্টা করে থাকেন। এবং উনি মনে করেন এইটা করলে হয়তো আগামী সংসদ নির্বাচনে তার পক্ষে জেতা সহজ হবে। কিন্তু এইটা কিন্তু খুবই, আমাদের কাছে মনে হয় এটা খুবই কিন্তু ভুল ধারণা। কারণ মানুষের প্রতিনিধি যদি নির্বাচন করতে না পারেন, তাহলে কিন্তু দিন শেষে কিন্তু ভোটটা কিন্তু একটা একটা করে ভোট কিন্তু মানুষের ভোট গুনতে হবে।
ওই 4-5 চেয়ারম্যান মিলে কিন্তু তাকে জিতাতে পারবেন না। একদমই তাই। এ নিয়ে আমরা আরো কথা বলবো, তবে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে এই পর্যায়ে দর্শক একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছিলাম। আপনারা জানেন যে দ্বিতীয় ধাপের নির্বাচনে আজ আসলে ভোট গ্রহণ এখনো পর্যন্ত চলছে, বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। আমাদের অতিথি আজকে আছেন আমাদের সাথে আশিস সৈকত, আমরা আবারও তার কাছে ফিরে যাচ্ছি। আমরা যদি টিআইবির যে বিশ্লেষণ আমরা কিছুদিন আগে দেখেছি সেটা যদি একটু বিশ্লেষণ করতে যাই, তারা বলেছে যে প্রথম দফার এই উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের 10 বছরের যে সম্পদের বিশ্লেষণ, তাতে দেখা গেছে যে কোনো প্রার্থীর প্রায় 18,000 গুণ পর্যন্ত সম্পদ বেড়েছে, এবং এখন যে উপজেলার প্রার্থীরা আসলে প্রার্থিতা করেছেন তাদের গত নির্বাচনের চেয়ে এখন কোটিপতি বেড়েছে প্রায় 3 গুণ বেশি। এই যে সম্পদশালী প্রার্থীরা আসলে প্রার্থী হচ্ছেন এবং বেশিরভাগ ব্যবসায়ীরা প্রার্থী হচ্ছেন, এই দিকটাকে আপনি কিভাবে দেখছেন? না, ধন্যবাদ। দেখেন, এটা এই যে আপনি বলেন যে ব্যবসায়ীদের সংখ্যা আসলে বাড়ছে, সেটা শুধু উপজেলায় না, কিন্তু আপনি যদি পার্লামেন্টে তাকান, সামগ্রিকভাবে পার্লামেন্টেও দেখবেন যে ব্যবসায়ীদের আধিক্য বেশি। 1972 সালে যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টে রাজনীতিবিদদের, এমপিদের মধ্যে 63% ছিল আইনজীবী। আইনজীবী এবং রাজনীতিটা আসলে একসঙ্গে যেত, কিন্তু ব্যবসায়ী আর রাজনীতিবিদটা একসঙ্গে যাওয়া একটু কষ্ট, কারণ এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। কারণ তিনি যে ব্যবসাটা করেন সেটা সরকারের সঙ্গে করেন অধিকাংশ ক্ষেত্রে, সেখানে প্রভাব বিস্তারের সুযোগ থাকে, এবং সেই কারণে আসলে সবসময় এটা নিরুৎসাহিত করা হতো আগে, যে যারা রাজনীতি ব্যবসা করেন, ব্যবসায়ী তারা করতেন, তারা রাজনীতিতে আসতেন না, বা রাজনীতিতে আসলেও তারা গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ পদে তারা যেতেন না, বা দলগুলো তাকে দিত না। কিন্তু গত আপনি যদি 25-30 বছরের যদি আপনি হিসাব দেখেন, দেখবেন আস্তে 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 সেখানে রাজনীতিবিদদের তুলনায় ব্যবসায়ীদের সংখ্যা বাড়ছে, আধিক্য বাড়ছে, এবং সেটা শুধু আওয়ামী লীগ, বিএনপি বা না, সব রাজনৈতিক দলগুলোর মধ্যেই জাতীয় পার্টির প্রতিযোগিতা একটা শুরু হয়েছে। কারণ সে ভাবে যে আমি যদি একটা টাকাওয়ালা লোককে নমিনেশন না দিই, তাহলে তো সে নির্বাচনে টাকা খরচ করতে পারবে না। আচ্ছা, তো ফলে ওই প্রতিদ্বন্দ্বিতায় অনেক ত্যাগী রাজনীতিবিদ, যার হয়তো অনেক ডেডিকেশন আছে কিন্তু তার অর্থ নাই, বিত্ত নাই, তো তিনি তার সাথে গুলিয়ে উঠতে পারছেন না। এবং যখন নির্বাচনে দেন তখন কিন্তু ওই এলাকায় তিনি হিসাব করেন যে, ধরেন আজকে আমরা উপজেলা নিয়ে আলাপ করছি, যে উপজেলায় আরেকটা দলের প্রার্থী হয়তো দিয়েছেন যিনি অনেক বিত্তশালী, তো তার সঙ্গে যদি একেবারে বিত্তহীন একজনকে দেওয়া হয়, কোনো দল দেয়, তাহলে হয়তো অসম প্রতিযোগিতা হতে পারে। এই বিবেচনার কারণেই কিন্তু আসলে দিন দিন বাড়ছে। আপনি যে টিআইবির যে হিসাবটা বললেন, এটা কিন্তু টিআইবির হিসাব নিজেদের কোনো মন গড়া হিসাব না, তারা কিন্তু প্রার্থীদের যে হলফনামা সেটি বিশ্লেষণ করে আসলে তথ্যগুলো দিয়েছেন, এবং এটা একেবারেই কারেক্ট যে যতই দিন যাচ্ছে আমরা দেখছি যে রাজনীতিতে ব্যবসায়ীদের সংখ্যা বাড়ছে। দিন শেষে কি আমরা এটা বলতে পারি যারা আসলে ক্ষমতার সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ত আছেন তাদেরই ভাগ্যোন্নয়ন হচ্ছে, সাধারণ মানুষেরা আছেন তাদের ভাগ্যোন্নয়ন হচ্ছে না সেভাবে? না, এটা কিন্তু হবেই। মানে ধরেন যে যিনি ব্যবসায়ী আসেন, তিনি কিন্তু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাটাই তার কাছে মূল প্রতিপাদ্যের জায়গা কিন্তু দাঁড়িয়ে যায়। আর তৃণমূল থেকে যে নেতাটা ধরেন গড়ে উঠেছে, যে আমি যদি আওয়ামী লীগের কথা বলি, যে ছাত্রলীগ করে এসছে, যুবলীগ করে এসছে, বা ধাপে ধাপে ছাত্র রাজনীতি করে করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতিতে এসছেন, তিনি যখন পদে যান তখন কিন্তু তার এই কমিটমেন্টটা কিন্তু একবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত থাকে। মানুষের ভাষাটা আসলে তিনি বুঝেন, কিন্তু একজন বড় রাজনীতিবিদের পক্ষে কিন্তু সাধারণ মানুষের ভাষাটা বোঝা সম্ভব না, কারণ তার কাছে তো ডিমের ডজন 200 টাকা হলেও কিছু যায় আসে না, আর মুরগির দাম 400 টাকা হলেও কিছু যায় আসে না। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যার মেলামেশা আছে, যোগাযোগ আছে, তিনি ওই আওয়াজটা অন্তত পান। তার নিজের খুব কষ্ট না হলো ওই মানুষের কথাটা তিনি শুনতে পারেন, যেটি তিনি কেন্দ্রকে বলতে পারেন যে এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা সমাধান করো। মানে এটা শুধু উপজেলায় না, এটা কিন্তু আমাদের পুরো রাজনীতিতেই একটা দুষ্ট চক্রের, যদি আমরা খারাপ শব্দ বলি, বেড়াজালের মধ্যে আমরা পড়ে গেছি। তো সেই জায়গা থেকে বের হওয়ার জন্য আসলে রাজনৈতিক দলগুলোকেই কিন্তু আসলে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আমরা এবার একটু বিরোধী দল প্রসঙ্গে আসি। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু দু দলেই বেশ অস্বস্তি দেখা দিচ্ছে। একদল বলছে যে ভোটার উপস্থিতি
বাড়ছে এবং আরেক দল বলছে যে তাদের আন্দোলনের সুফল হিসেবে ভোটাররা কেন্দ্রে যাচ্ছেন না, এবং উপজেলা নির্বাচনকে কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষমতা বলয় হিসেবেই দেখা হয়, সেখানে বিএনপির মতো একটা দল যাচ্ছে না। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন, কেন তারা যাচ্ছে না? না, প্রথমত তারা যাচ্ছে না, তারা তাদের যে বক্তব্য সেটা বলছে যে তারা এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, সেই কারণে তারা যাচ্ছেন না। এটা কিন্তু আজকে নতুন যাচ্ছে না তা না, তারা গত সংসদ নির্বাচনও যেমন যায়নি, তার আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু টানা তারা গত 10 বছর ধরে বয়কট করছে। এবং এতে করে কিন্তু হচ্ছে কি, যেটা জাতীয় নির্বাচনে না যেতে পারেন সেটা একটা রাজনৈতিক হিসাব হতে পারে, যে না গেলে আমি আগামী সংসদ নির্বাচনে ভালো করতে পারি, সেটা সিদ্ধান্ত। কিন্তু লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলি না যাওয়ার কারণে কিন্তু হচ্ছে বিএনপির শক্তি ক্ষয় হচ্ছে। কারণ কি, আপনার এইসব নির্বাচনগুলোতে কিন্তু নেতৃত্ব তৈরি হয়, তৃণমূলের নেতৃত্ব তৈরি হয়। একটা উপজেলায়, ইউনিয়নে, পৌরসভায় বা সিটি কর্পোরেশনে যদি নির্বাচনে দল অংশ নেয়, তাহলে কিন্তু সাংগঠনিক সুযোগগুলো তৈরি হয়, সাংগঠনিক কাজগুলো বাড়ে, ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু নেতৃত্ব তৈরি হয়, নতুন ভোটার যুক্ত হয়, নতুন সমর্থক দলের সঙ্গে যুক্ত হয়। কারণ যিনি প্রার্থী হন বা যারা প্রার্থী হতে চান তারা কিন্তু এটা মোবিলাইজিং করেন এবং নতুন মুখ দলের মধ্যে যুক্ত হয়, নতুন নেতৃত্ব তৈরি হয়। এবং এই নেতৃত্ব থেকে কিন্তু 5 বছর পরে সংসদ নির্বাচনে তাদের কাজ করতে সুবিধা হয় রাজনৈতিক দলগুলোর। কিন্তু বিএনপি কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু মিস করছে গত 10 বছর ধরে। ফলে এটা কিন্তু হয়তো এখনই বলা যাবে না যে আসলে শেষ অবধি কি হবে, কিন্তু আগামী সংসদ নির্বাচনে যে নির্বাচনে বিএনপি অংশ নিবে সেই নির্বাচনে কিন্তু দেখা যাবে যে ভোটের হিসাবটা কি আছে। আমরা তো মোটা দাগে জানি যে বিএনপি সংসদ নির্বাচনে ভোটের হিসাব 31-32% ছিল, 90-এর পর থেকে যদি আপনি 2009 বা 14 পর্যন্ত হিসাব করি, 30-31-32% ভোট, সেই ভোটটা কমলো না বাড়লো তখন কিন্তু আসলে দেখা যাবে। কিন্তু দৃশ্যত কিন্তু তাই মনে হচ্ছে, কারণ আপনি দেখেন যে এবারও কিন্তু উপজেলা নির্বাচনে এই পর্যন্ত কিন্তু বিএনপি প্রায় 200-র মতো নেতাকে দল থেকে বহিষ্কার করেছে, তারা উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে। এই বহিষ্কৃতদের মধ্যে কিন্তু আবার 15-20 জন নেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন বহিষ্কৃত হওয়ার পরে। এখন এই যে 200 লোককে বহিষ্কার করে দিল বিএনপি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে, এখন এই 200 লোক কিন্তু একবারে ফেলনা লোক না, তারা কিন্তু চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করার মতো লোক। হয় তারা বিএনপির সভাপতি ছিলেন উপজেলার, বা সেক্রেটারি ছিলেন, বা সহসভাপতি ছিলেন। মানুষের একটা সঙ্গে যোগাযোগ আছে বলে কিন্তু তারা নির্বাচন করার মতো একটা চেষ্টা তারা করছেন। ফলে এই 200 লোককে আপনি দল থেকে বহিষ্কার করে দিয়ে কিন্তু শক্তি ক্ষয় হলো, যতটুকু হোক দলে কিন্তু শক্তি ক্ষয় হলো, দল কিন্তু কিছু প্লাস যোগ করতে পারলো না। ফলে এটাও বিএনপির লং টার্মে ভাবা উচিত যে স্থানীয় সরকার নির্বাচনগুলি বর্জন করতে 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 বিএনপি আগামী সংসদ নির্বাচন কাকে নিয়ে করবে, কাদের নিয়ে করবে, এই মানুষের, এই মাঠের মানুষদের, এই মাঠের নেতাদের নির্বাচন করতে হবে, দলকে সংগঠিত করতে হবে। ফলে রাজনৈতিকভাবে আমাদের কাছে যেটি মনে হয় যে এতে করে বিএনপির শক্তি ক্ষয় হচ্ছে। কারণ আরেকটা বিএনপির জন্য বিপদ আছে, যে বিএনপির যে ভোট আমরা যেটা সবসময় হিসাব করি, যে বিএনপি ক্ষমতায় গেছে 2 বার না খালেদা জিয়ার নেতৃত্বে, তখন কিন্তু বিএনপির ভোট 35-36%, 37% পেয়ে ক্ষমতায় গেছে। কিন্তু এই ভোট যদি আপনি দেখেন, যে এই ভোট কিন্তু আসলে বিএনপির নিজস্ব ভোট না, এই ভোটটা হলো আসলে এনটি আওয়ামী লীগ ভোট। এই ভোটটা কখনো জাসদের ছিল, কখনো এই ভোটটা জাতীয় পার্টির ছিল, কখনো বিএনপির ছিল। এই ভোটটা কিন্তু ঘুরছে, এটা আসলে এনটি আওয়ামী লীগ ভোট, যে আওয়ামী লীগকে ভোট দেবে না সেই ভোট। কিন্তু সেই ভোটটা নেয়ার জন্য বিএনপি একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করেছিল, দল হিসাবে একটা ভালো জায়গা তৈরি করেছিল। কিন্তু সেই জায়গায় যদি বিকল্প সুযোগ যদি তৈরি হয় ভোটারের কাছে, আর তারা যদি বিএনপি এরকম নির্বাচন বর্জন করে, তো সেই ভোটটা যে বিভক্ত হয়ে যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না আসলে। আমরাও সেটাও দেখছি, এবং সেই সাথে আসলে এটাও কিন্তু ভোট বা ভোটার কমে যাওয়ার আসলে সেটাও একটা কারণ হতে পারে। আমরা আমাদের আয়োজনে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমি একদম শেষে জানতে চাই, আমাদের সংবিধানে যে এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলা আছে, সেখানে স্থানীয় সরকার ক্ষমতায়নের পথে কোনো বাধা বলে আপনারা মনে করেন কিনা, একটু ছোট করে যদি বলেন। না, এই বাধা না, আসলে স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার একে অপরের পরিপূরক। যখন স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার একসঙ্গে কাজ করতে পারবে, তখন দেশের উন্নয়নটা সমভাবে হবে। আমরা শুধু ঢাকার উন্নয়ন করলাম, আমরা এই নীলফামারীর সেই গ্রামের রাস্তাটা কাঁচাই রয়ে গেল, ওই জায়গার মানুষ কাঁচা স্যানিটারি ল্যাট্রিন তারা পেল না, বা তারা বিশুদ্ধ খাবার পানি পেল না, তখন কিন্তু সামগ্রিক উন্নয়নটা হবে না। পার ক্যাপিটা ইনকামের আমরা যে হিসাব করি, সেটা কিন্তু শুধু ঢাকার মানুষের পার ক্যাপিটা ইনকাম দেওয়া হবে না, সারা দেশের হিসাবটা করতে হবে। এবং সেটা করতে হলে অবশ্যই কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তার পাশাপাশি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। একজন একজনের শত্রু ভাবলে চলবে না, অবশ্যই সেই কথা আমরা বলছি, একসাথে আসলে সবাইকে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আশিস সৈকত আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন আশিস সৈকত, প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আজকে আমরা কথা বলছিলাম উপজেলা নির্বাচনে, এবং 156 উপজেলায় যে শান্তিপূর্ণভাবে নির্বাচন
নির্বাচনটা হচ্ছে, ভোট হচ্ছে, বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। আমরা দিন শেষে নিশ্চয়ই দেখতে পাবো আসলে যে সংখ্যাটা ছিল সারাদিন ভরে এবং এতদিন ধরে যে ভোটার উপস্থিতি সেটা কতটা হয় এবং কতটা মানুষকে আসলে প্রতিনিধিরা কেমন নির্বাচন করছেন আমাদের ভোটাররা। সেই পর্যন্ত নিশ্চয়ই আমাদের অপেক্ষা করতে হবে এবং আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো আয়োজন নিয়ে চলে আসবো আপনাদের সামনে। নিশ্চয়ই এটি নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।